ভারত ভাঙার কাজ কি তবে শুরু হয়ে গেছে? এ কথা হয়তো অনেকে ধারণাই আনতে পারবেন না, কিন্তু পর্দার পেছনে কলকাঠি নাড়ছে নানা পক্ষ। তাই অস্থির হয়ে ভারত যাকে তাকে ঘাইগুঁতো দিচ্ছে, আর এ কাজে ব্যবহার করছে কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের। ভারত ভাঙনের এই চিত্র ফুটে উঠবে 23 ডিসেম্বরের কয়েকটি টুকরো সংবাদকে জুড়ে দিলে। ভারতের রাজধানী দিল্লির বাংলাদেশ হাই কমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। ভারতীয় গণমাধ্যম বলছে, দিল্লি পুলিশ বাংলাদেশ হাই কমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করতে 15,000-এর বেশি পুলিশ মোতায়েন করে। তা সত্ত্বেও বিক্ষোভকারীদের ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে। বিক্ষোভকারীরা তিনটির মধ্যে কমপক্ষে 2টি স্তরের ব্যারিকেড ভেঙে ফেলতে সক্ষম হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই দিন দিল্লির পর কলকাতায় ফের বাংলাদেশ উপহাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে কট্টর হিন্দুত্ববাদীরা। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে আহত হন বেশ কয়েকজন। পরে কয়েকজনকে আটকও করে পুলিশ। এর আগে গত 20 ডিসেম্বরও কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিল বাংলা পক্ষ নামের একটি সংগঠন। এসব ঘটনায় চুপচাপ বসে থাকেনি বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে। পাশাপাশি এসব ঘটনাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। ভারতীয় হাইকমিশনারকে তলব করার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনা সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের শামিল। এ ধরনের কর্মকাণ্ড কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সহনশীলতার মূল্যবোধের পরিপন্থী। এ পরিস্থিতিতেও আশাবাদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব বেশি খারাপ হয়নি, এ সম্পর্ক আর খারাপের দিকে যাবে না বলে বিশ্বাস করেন অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। তিনি নিজেও বিভিন্ন জনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে কোনো ঝামেলা চায় না। বাংলাদেশ বর্তমানে আঞ্চলিকতায় বিশ্বাস করে। ভারত, ভুটান, নেপাল ও পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। ভুটানের সাথে কথা হলো, নেপালের সাথে আমার ভালো সম্পর্ক, আর পাকিস্তানের তো আস্তে আস্তে সম্পর্কটা ইমার্জ করছে। কিন্তু বাংলাদেশ সরকার তো আর ভারতের রাজনীতিকদের ঝামেলা মিটিয়ে দিতে পারবে না। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং ভারতের নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাজ্যটিতে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের মাধ্যমে বাংলা দখল করার ষড়যন্ত্র চলছে। তবে বাংলা দখল করতে এলে দিল্লি দখল করা হবে বলে সতর্ক করেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের পর প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়ায় এ প্রতিক্রিয়া জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শেষ নয়। 7 সিস্টার্সের বিচ্ছিন্নতা নিয়ে চিন্তিত ভারতের আসাম রাজ্যের ওয়েস্ট কার্বি আংলং জেলা টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সহিংসতায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। ব্যাপক সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 48 পুলিশ সদস্য। এ সময় 8 বিক্ষোভকারীও আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্বি আংলং ও ওয়েস্ট কার্বি আংলং জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে 5 জনের বেশি মানুষের জমায়েত। সোমবার আদিবাসীদের পৈতৃক জমি থেকে অন্যান্য জাতিগোষ্ঠীদের উচ্ছেদের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরে রূপ নেয় দুই পক্ষের সংঘর্ষে। এর চেয়ে বড় ঘটনা হল, বাংলাদেশ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নিহত হওয়ার জন্য ভারতকে দায়ী করছে ভারতের শিখরা। হাদির জন্য 5 দেশে দূতাবাসের সামনে শিখরা বিক্ষোভ করছে। তারা এও বলেছে, হাদির মৃত্যুর জন্য দায়ী ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এছাড়া তারা এও দাবি করে, বিশ্বব্যাপী অশান্তির জন্য দায়ী ইন্ডিয়ার রয়ের কার্যক্রম। এসব রয়ের সদস্যরা বিশ্বব্যাপী ইন্ডিয়ান আধিপত্য বিরোধীদের টার্গেট করে তাদের খুন করে। এর মধ্যে অনেক শিখ নেতাও রয়েছেন। এছাড়া খালিস্তানপন্থী নেতাদের তারা বিশ্বের বিভিন্ন জায়গায় টার্গেট করেছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুন। তিনি বলেন, বিশ্বজুড়ে খালিস্তানপন্থী নেতারা রয়ের হাতে গুপ্ত হত্যার শিকার হচ্ছেন। Indian government's assassination plots that is happening in Bangladesh, in which they assassinated Osman Hadi. We are going to shut down, and we have given a call to lock down Indian embassies.
এর আগে কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতের সংশ্লিষ্টতা থাকায় সম্পর্ক খারাপ হয় কানাডার সাথে। We will never tolerate the involvement of a foreign government threatening and killing Canadian citizens on Canadian soil, a deeply unacceptable violation of Canada's sovereignty and of international law. ভারতকে হুমকি দেওয়া হচ্ছে সীমানার বাইরে থেকেও। ভারত বাংলাদেশের দিকে কুনজরে তাকালে পাকিস্তানের মিসাইল তার জবাব দেবে বলে হুমকি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ এর যুব দলের প্রধান কামরান সাইদ ওসমানী। ভারতের নাম সরাসরি উল্লেখ না করে সাইদ ওসমানী বলেছেন, যদি কেউ বাংলাদেশের স্বাধীনতার উপর আক্রমণ করে তাহলে পাকিস্তানের সচেতন জনতা বাংলাদেশের পাশে থাকবে। ভারতকে হুঁশিয়ার করে তিনি বলেছেন, যদি কেউ বাংলাদেশের দিকে কুদৃষ্টিতে তাকায় তাহলে পাকিস্তানের মানুষ, পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু আপনাদের থেকে খুব বেশি দূরে না। और मैं अपने बांग्लादेशी बहन भाइयों को कहना चाहता हूँ, पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। পাকিস্তানের একজন তরুণ নেতার এ হুঁশিয়ারি হুঙ্কারকে ভারত বিরোধী রাজনীতির অংশ বলেই না হয় ধরে নেওয়া গেল, কিন্তু ভারতের ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তবে কে গুলি চালালো বা গুলির উৎস কি তা জানা যায়নি। তবে কি সীমান্তরক্ষী বাহিনীর কেউ ভারতের আচরণে ক্ষুব্ধ হয়ে নিজ সেনাদের ওপর গুলি চালিয়েছে? আর যদি তা না হয়ে থাকে তবে তৃতীয় কোনো পক্ষ কি ভারতকে নিশানা বানিয়েছে? ভারতকে ভাঙার কার্যক্রম কি তাহলে শুরু হয়ে গেছে?